শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৯:৩০ এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বই কেবল তথ্যবাহী বস্তু নয়, এটি হয়ে উঠেছে একটি শিল্প মাধ্যম, যেখানে প্রতিটি পৃষ্ঠা বলছে এক একটি গল্প। বৃত্ত আর্ট ট্রাস্টের আয়োজনে বৃত্ত আর্ট ট্রাস্টে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমী শিল্প প্রদর্শনী পুস্তকালয়। 23 জন শিল্পী তাদের নিজস্ব চিন্তা ও অভিজ্ঞতার আলোকে এই প্রদর্শনীতে মোট 28টি বই ভিত্তিক শিল্পকর্ম উপস্থাপন করছেন। প্রদর্শনী চলবে 18 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬:১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ৮:২০ থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। কিসের চাচাতো ভাই? হ্যাঁ, তারা তো আমি জীবনেও দেখি নাই চাচাতো ভাই। একটা অসভ্য লোক। খালি অসভ্য? হ্যাঁ, বেয়াদব গরিব। রুশু, তুই আমার ডিজাইন করা ড্রেসকে জোকারি ড্রেস বলতে পারলি? তুই আমাকে এইভাবে অপমান করতে পারলি? রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরী প্রযোজনায় সঙ্গীতা অনুষ্ঠান এ লগন গান শোনাবার। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? ভালো। অনেক দিন পর আপনাকে পেলাম। দেশি মানুষ আপনি আমার, সুতরাং আপনার সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। কেমন যাচ্ছে সময়টা? চলে যাচ্ছে, মোটামুটি চলে যাচ্ছে। মোটামুটি কেন? এখন যেভাবে আপনি ব্যস্ত এবং চলচ্চিত্র নিয়ে আসলে এত বেশি ফোকাসড আপনি, সুতরাং এখন তো সময়টা দুর্দান্ত যাবার কথা। সময় আসলে সময়ের মতোই যাচ্ছে। আসলে সময় নিয়ে আসলে ভাবলেশীন একটা অবস্থায় চলে আসছে আর কি। সময়টা যে কিভাবে কেটে যাচ্ছে বুঝতে পারছি না আর কি। আচ্ছা, মানে থাকে না মানুষের একটা ড্রিম থাকে যে সময়টার ভেতর দিয়ে মানুষ যায়। আমার কাছে কেন জানি মনে হয় যে সময়টার কল্পনা আপনার ভেতরে ছিল, যে খুব নেতিবাচক কিছু চরিত্রের মধ্যে থাকা, সেই ধরনের কাজগুলো করা, সেই কাজগুলো খুব রিসেন্ট সময় আপনি করেছেন। এখন কি কিছুটা স্যাটিসফ্যাকশন কাজ করে মাঝে মধ্যে? আসলে ওভাবে ভাবি না। স্যাটিসফ্যাকশন, ডিসস্যাটিসফ্যাকশন এসব নিয়ে আমি কোনো কালেই আমি খুবই বেশি ওয়ারিড ছিলাম না, আর এসব নিয়ে আসলে আমাকে কোনো ভাবাই নাই। আমি আসলে ভালো কাজটুকু করতেই চেয়েছি। একটা ভালো ক্যারেক্টার আনন্দ দেয়, তৃপ্তি দেয়। তারপর স্ক্রিনে যখন দেখি তখন দেখি মানে নিজের কারেকশনটুকু ভাবার চেষ্টা করি, কোন জায়গায় যাব, কোন জায়গায় থামবো, বা কোন জায়গায় যাওয়া উচিত, এইসব নিয়ে আসলে আমি একদম মাথায় রাখতে চাই না। জাস্ট সময়টাকে ইউটিলাইজ করতে চাই, দ্যাটস ইট। লাস্ট যে ঈদ গেল, সেই ঈদে আমরা দাগি এবং জঙ্গলি আপনার অভিনীত 2টি চলচ্চিত্র একই সাথে পেয়েছি। তো সেই জায়গাতে এক্সাইটমেন্ট কেমন ছিল রিলিজ হওয়ার ঠিক মানে আগে দিয়ে যদি জানতে চাই? না, আসলে আমরা এত কষ্ট করে কাজটুকু করি, অনিয়ারের যে মুহূর্তটা আসে এটা তো অনেক বেশি। আর সিনেমার ক্ষেত্রে এটা অনেক বেশি এফেক্টিভ, অনেক বেশি ভেতরে পীড়া দেয়, অনেক বেশি টেনশন, অ্যাংজাইটি, মানে অনেক কিছু কি হবে না হবে সবকিছু মিলিয়ে টিলিয়ে আর কি। তো আলটিমেটলি এটাই হচ্ছে মানে স্যাটিসফ্যাকশন যখন দর্শকরা দেখেন। এবং সবচেয়ে বড় কথা, আমি যখন শোতে দেখতে বসি, আশেপাশের যখন রিভারকেশন যেগুলো আসে আর কি, এগুলোই আসলে এগিয়ে যাওয়ার প্রেরণা। একদম তাই। এই যে রিঅ্যাকশনগুলো দেখা, এটা তো আসলে খুব পরিচিত আপনার কাছে, কারণ যেহেতু আপনি থিয়েটার করেছেন। একদমই, তাই না? তো থিয়েটার যখন করছেন, অ্যাক্টিং করছেন, সাথে সাথে রেসপন্সটা পাচ্ছেন। আর এই ক্ষেত্রে হচ্ছে যে হ্যাঁ, বেশ অনেকটা সময় পরে গিয়ে তারপর রিঅ্যাকশনটা পাচ্ছেন। দুটার মধ্যে কি কোনো সিমিলারিটি আছে?
হ্যাঁ, থিয়েটার একটা ফিল তো আছেই। হ্যাঁ। আমি যখন থিয়েটার, দুটোই তো থিয়েটার, আমি যখন সিনেমা হলে থিয়েটারে দেখতে যাই, যে রিয়াকশনগুলোর কাছ থেকে আসছে, এখান থেকে আসছে, কোনো একটা শব্দ, কোনো একটা অভিব্যক্তি হয় না, মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে যায়, হ্যাঁ। ওগুলো আর কি আমি শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এটা আর থিয়েটার তো আর যখন থিয়েটার করি তখন তো সামনাসামনি রিয়াকশনগুলো আসে। হ্যাঁ, মোটামুটি একই রকম আর কি। একটাতে হচ্ছে ফুল কনসেন্ট্রেশন দিয়ে থিয়েটারে কাজ করতে হয়, আর এটাতে হচ্ছে কাজ করেছি, এখন আমি কতটুকু নেব, কতটুকু করতে পেরেছি, এটা একটা সেই উপলব্ধি হ্যাঁ, জায়গাটা তৈরি হয় বা ফিডব্যাকটা পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, এখন তো মঞ্চে কাজ করা হচ্ছে না, কিন্তু না। মঞ্চ কি একটু টানে বা একটা আবেগতাড়িত জায়গা, যেহেতু আত্মার ক্ষুধা মেটায় মঞ্চ, কখনো মনে হয় না যে একটু কাজ করি? সবসময় মনে হয়, কিন্তু বাস্তবতার জন্য আসলে এই মুহূর্তে পসিবল না। খুব সম্প্রতি একদম নতুন নতুন কি কাজ করা হলো, কোন কোন প্রোডাকশনে কাজ করা হচ্ছে এখন এই মুহূর্তে? দুটি মুভি শেষ করলাম, ওয়েব ফিল্ম দুটো শেষ করলাম। সামনে শিহাব শাহীন ভাইয়ের গোলাম মামুন, বহুল প্রতীক্ষিত গোলাম মামুন পার্ট 2, ওটার কাজ শুরু হচ্ছে, ওটার মেন্টালি প্রিপারেশন নিচ্ছি। এই তো চলছে। কোনো চরিত্রের জন্য প্রিপারেশনটা আসলে কিভাবে নেন? প্রিপারেশন যেটা নিয়ে হচ্ছে, ক্যারেক্টারটা যখন ব্রিফ করা হয়, যখন স্ক্রিপ্টটা পড়ি, আমি স্ক্রিপ্টটা পড়ে আমি আমার মতো করে একটা ক্যারেক্টার দাঁড় করাবার চেষ্টা করি। তারপর ডিরেক্টরের সাথে কথা বলি, ডিরেক্টরের নিজস্ব একটা ভাবনা থাকে, সেই ভাবনাটাকে মেলাবার চেষ্টা করি। তারপর একটা জিনিস দাঁড় হয়, তারপর যখন ডেলিভারি দিতে যাই তখন দেখি ডিরেক্টর কিভাবে নিচ্ছেন, সেখানে আবার কারেকশন থাকে। এই তো সব মিলে, মানে এটা একটা টিম ওয়ার্কের মতন, শুধুমাত্র নিজের চিন্তাটাই যে বাস্তবায়ন হবে এমনটা না, ডিরেকশনের যে বিষয়টা আছে সেটাও জড়িত। আমি একদম ডিরেক্টরের আর্টিস্ট। আমি একদমই ডিরেক্টরের আর্টিস্ট, তবে আমার কিছু নিজস্ব চিন্তা ভাবনা থাকে। আমি চেষ্টা করি যে আমার চিন্তা ভাবনাটা দিয়ে তাকে ইমপ্রেস করার জন্য। তিনি যদি ইমপ্রেসড হন তাহলে দেন আমারটা আমি রান করি, তারপর যদি না হন ওনার তো ফাইন্ডিংস থাকবেই, ওনার যে ফাইন্ডিংসটা নিয়ে চেষ্টা করি ক্যারেক্টারটাকে ডেভেলপ করার জন্য। চলচ্চিত্রে যখন আপনি নিয়মিত হয়ে গেলেন, তারপর থেকে আমরা আপনাকে টেলিভিশন নাটকে বেশ অনেকটা কম পেয়েছি, মানে এটা কি ইচ্ছাকৃতভাবে নাকি সময়টা হয়ে ওঠেনি সেজন্য? ধারাবাহিকগুলো বাদ দিয়েছি, এটা ইচ্ছাকৃতভাবে। অ্যাভেলেবল হতে চাইনি, যেহেতু ওটিটিতে ফিল্মে টাকা খরচ করে আমাকে দেখতে হচ্ছে, সো টিভি খুললেই যাতে আমাকে না দেখা যায়, মানে দেখতে না পাওয়া যায়, চলচ্চিত্র অভিনেতার যে জায়গাটা সেটা যেন থাকে। এক্স্যাক্টলি, আসলে টিভি খুললেই যাতে আমাকে দেখতে না পাওয়া যায়, সেজন্যই আর কি। এটা অনেক বড় একটা লোভ সংবরণ করা, কারণ ধারাবাহিকগুলো বা এগুলো আসলে নগদ নারায়ণের ব্যাপার থাকে, প্রতিদিনের টাকা প্রতিদিন, সবকিছু মিলিয়ে এই ধারাবাহিক থেকে বের হয়ে আসাটা, এই লোভ সংবরণ করাটা অনেক বড় একটা ব্যাপার। চেষ্টা করেছি, তো সিঙ্গেলগুলো করতাম, সিঙ্গেলগুলো করি, তো সিঙ্গেলগুলো আসলে সিঙ্গেল ফিকশনগুলো আসলে ব্যাটে বলে মিললে করি আর কি, আর ইচ্ছাকৃতভাবে না। ওই শুধু ধারাবাহিকটুকু আমি ছেড়েছি ইচ্ছাকৃতভাবে, কিন্তু আমি তো নাটকের মানুষ, আমি নাটকের সঙ্গেই থাকতে চাই। নাটকের মানুষজন, নাটকের সেট, নাটকের এটা তো আমার জীবনে একদমই। খুব সম্প্রতি চয়নিকা চৌধুরীদের আপনি একটি প্রোডাকশনে কাজ করেছেন, তোমার জন্য সব পারি। সেটা সম্পর্কে একটু জানি, মানে কেন এই কাজটির জন্য রাজি হলেন? না, চয়নিকাদির কাজ আমি খুবই পছন্দ করি, চয়নিকাদির কাজ খুবই ভালো লাগে। আমি স্ক্রিপ্টটা তো যারা দেখেছেন, এটা রিলিজ হওয়ার পর সাংঘাতিক রকমের রিয়াকশন পাচ্ছি, আর সবচেয়ে বড় কথা কাদের সঙ্গে অভিনয় করছি, ডলি জহুর মার সাথে অভিনয় করছি, দিলারা জামান, রিচি আপা আছেন, সবকিছু মিলে এত অসম্ভব কিছু গুণী অভিনেতার সাথে কাজ করার লোভ তো সামলানো যায় না। তারপর অসম্ভব সুন্দর একটা স্ক্রিপ্ট, তারপর চয়নিকাদির মতো একজন গুণী নির্মাতা, সবকিছু মিলে আমি তো বললাম আমি নাটক করতেই চাই। আমি নাটক থেকে তুমি বেরিয়ে আসি, আমি নাটকটা করতেই চাই, এই ফিকশনগুলো করে মজা পাইতো। সেটাই আমরা জানি যে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক হয়েছেন আপনি, তো সুতরাং সেই জায়গায় দায়বদ্ধতার জায়গাটা তো খানিকটা বেড়ে গেছে। পরিকল্পনা কি আছে এবং সেই পরিকল্পনার মধ্যে কতটুকু আসলে এগিয়ে নিতে পেরেছেন বলে মনে করছেন? দায়বদ্ধতার জায়গা থেকে এখানে আসা, যেহেতু সংগঠন ছোট থেকেই করছি, তো সাংগঠনিকভাবে দায়বদ্ধতা ভেতর থেকেই ফিল করি। আর এটা আমার যেহেতু রুজিরুটির জায়গা, এখানেই আমার ডেস্টিনি, এখানেই আমৃত্যু, এখানেই আমাকে থাকতে হবে, তো এটাই আমার পরিবার,
এটাই আমার ঘর। তো এই পরিবারকে ঘিরে তো একটা প্ল্যানিং তো অবশ্যই থাকে। এখন ঘটনা হচ্ছে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের আমি তো মনে করি অন্যতম সেরা এবং প্রথম 3টি সংগঠন, পেশাজীবী সংগঠনের মধ্যে একটি, সাংগঠনিকভাবে শক্তিশালী, সব দিক থেকেই শক্তিশালী। তো এই সংগঠনের সাধারণ সম্পাদক হতে পারা নিশ্চয়ই একটা আমার জন্য অনেক বড় একটা গর্বের বিষয়। অবশ্যই আমি একটা প্ল্যানিং নিয়ে আগাচ্ছি, কিন্তু এই সমস্ত পেশাজীবী সংগঠনগুলো চলতে গেলে দেশের আর্থসামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক সবকিছু মিলে এটার সাথে সামঞ্জস্য করে সংগঠনটাকে রান করতে হয়। তো সবকিছু মিলেই একটা স্থিতিশীলতা জায়গায় আসলে সংগঠনগুলোও স্থিতিশীল একটা জায়গায় আসবে। তো আমার কিছু প্ল্যানিং আছে, প্ল্যানিংগুলো আমরা এক্সিকিউট করছি। আমাদের জমিনে কিছু প্রশাসনিক কিছু জটিলতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গা থেকে আমরা স্ট্রংলি একটা জায়গায় যাচ্ছি। প্লাস হচ্ছে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের হেলথ ইন্স্যুরেন্স। আমাদের হেলথ ইন্স্যুরেন্সটা আমরা কাজ শুরু করেছি, দ্রুত হয়তো এটার একটা প্রাতিষ্ঠানিক রূপ নেব, আমরা একটা চুক্তিতে চলে যাব। এই হেলথ ইন্স্যুরেন্সটা খুবই দরকার আমাদের জন্য। আসলে আমাদের তো পেশা হিসেবে স্বীকৃতি নয়, আমাদের তো কোনো পেনশন ব্যবস্থা নেই, আমাদের কিছুই নেই। যতক্ষণ আমাদের শক্তি আছে ততক্ষণ আমরা করে যাব, লড়ে যাব, শক্তি শেষ, অসুস্থ হয়ে যাব, ঘরে পড়ে থাকবো, কেউ আমাদের দেখার কেউ নেই, কেউ ফোন করে জিজ্ঞেস করারও কেউ নেই। এটা বাস্তব সত্যি কথা, একদমই বাস্তব সত্য। এটা এই বাস্তবতার বাইরে তো আমরা না। তো হেলথ ইন্স্যুরেন্সটা আমাদের দরকার, বিশেষ করে অসুস্থ হলে একমাত্র যে অসহায়ত্বটুকু আমাদেরকে ঘিরে ধরে এই জায়গা থেকে আসলে কভার হওয়াটা প্রয়োজন, এই জায়গা থেকে উত্তরণও জরুরি। নতুন শিল্পীদের পেশাদারিত্বের জায়গাটা আসলে কেমন হওয়া উচিত, সেই বিষয়টা নিয়ে আপনারা ভাবছেন কিনা? এটা তো একদম পেশাদারি সংগঠন। পেশাদারি সংগঠনের মধ্যে কয়েকটি পক্ষ থাকে, যেটা হচ্ছে যে ডিরেক্টর, প্রোডিউসার এবং আর্টিস্ট। আমরা আসলে থার্ড পার্টি। 3টি জায়গাকেই আমাদের পেশাদারিত্বের মধ্যে আনতে হবে। টেকনিক্যাল পার্সন দিয়ে আমি মনে করি তারা পেশাদারি, একদমই তারা পেশাদারি। সো আমাদের এই 3টি জায়গাকে আমরা যদি পেশাদারিত্বের মধ্যে আনতে পারি, সমস্ত সিস্টেমের মধ্যে পুরো সিস্টেমটা চলে আসবে। আচ্ছা, যেমন হচ্ছে যে পেশাদারি জায়গাটা হচ্ছে আমার কর্মঘণ্টা কতটুকু, এটাকে আমাকে ইনশিওর করতে হবে। আমাকে গ্রুপ কলটা মানে আমাকে টাইম মানে আমাকে যে কলটা দেওয়া হয়েছে সেটা মেনটেন করতে হবে। সেই জায়গা থেকে আমার 100% পেশাদারির আচরণ করতে হবে একজন আর্টিস্টকে। একজন শুটিংয়ে গেলে যে ধরনের অ্যাক্টিভিটি, যেগুলো লায়াবিলিটি, যেগুলো আমাদেরকে ধারণ করতে হয়, সেই কাজটা প্রপারভাবে করতে হবে, এটা হচ্ছে পেশাদারি। আর ডিরেক্টরের জায়গা থেকে অ্যাক্টিং, আমি আমার কর্মঘণ্টা কতটুকু আর্টিস্টকে করাবো সেই জায়গাটা ইনশিওর করতে হবে। আমার কাজ শেষে পেমেন্টটা ঠিকঠাক মতো দিতে হবে। প্রোডিউসারের জায়গা থেকে ডিরেক্টরকে তার পেমেন্টের জায়গাটা, কিভাবে তাকে কমফোর্ট জোন দেওয়া হচ্ছে, সেই জায়গাটা ক্রিয়েট করতে হবে। সব মিলিয়ে একটা পেশাদারি জায়গা। শুধুমাত্র আর্টিস্ট পেশাদারি হয়ে যাবে তাহলে আসলে কিছু হবে না। আমাদের অঙ্গনটাকে, আমাদের ইন্ডাস্ট্রিকে একটা পেশাদারির মোড়কে, একদম পেশাদারিত্বের মোড়কেই কাজটা করতে হবে। এখন এই সময়ে এসে আমরা অনেক সময় বা অনেক জায়গাতে এরকম ধরনের অভিযোগ পাচ্ছি যে বাংলাদেশের নাটকের যে একটা মান ছিল সেই জায়গা থেকে অনেকটাই কমে গেছে। আপনার জায়গা থেকে আপনি আসলে কি বলবেন, বিষয়টা আসলে সত্যি কিনা? সেটা কোন আঙ্গিকে বলা হচ্ছে? যখন একটি টেলিভিশন চ্যানেল ছিল সেটা হচ্ছে বিটিভি। বিটিভিতে তো মানে আমি তো মনে করি কয়েক লাখ প্রোডাকশন হয়েছে। ঘুরে ফিরে আপনারা তো আমরা তো হাতে গোনা 4-5টা প্রোডাকশনের কথাই, 8-10টা, 15-20টা, খুব বেশি হলে 50টা, খুব বেশি হলে 100টা প্রোডাকশনের কথাই বলি বিটিভির। বাকিগুলো কোথায় গেছে? তার মানে কোয়ান্টিটি থাকবেই, কিন্তু তার মধ্যে থেকে কোয়ালিটি হাতে গোনা কিছু হবে। ভালো কাজ কিছুই হয়, ভালো কাজ সবগুলো হয় না, তাহলে তো সবকিছুই ভালো হয়ে যেত। সেই জায়গা থেকে বাংলাদেশে এতগুলো চ্যানেল হয়েছে, এতগুলো ইউটিউব চ্যানেল হয়েছে, সে জায়গা থেকে এটা হচ্ছে খোরাক। প্রতিটা চ্যানেল, প্রতিটা ইউটিউব চ্যানেল বা টেলিভিশন চ্যানেলের তাদের খোরাক হচ্ছে মাসে এতগুলো নাটক যাবে। তো এতগুলো নাটক গেলে তো ওটাকে আপনার কোয়ান্টিটি তো বাড়াতেই হবে। তো কোয়ান্টিটি বাড়াতে গেলে আপনার পারিপার্শ্বিক যে ব্যবস্থাগুলো আছে, যেমন হচ্ছে স্পন্সর, বিজ্ঞাপন, সবকিছু মিলে নাটকের টাকা তো বাজেট তো বাড়াতে হবে। এখন কোয়ান্টিটি বেড়েছে, বাজেট একদম কমে গেছে। তো ওই বাজেটের জায়গা থেকে কমতে কমতে ডিরেক্টরকেও তো বাঁচতে হবে, প্রোডিউসারকেও বাঁচতে হবে। সেই জায়গা থেকে কোয়ালিটি কমতে 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 একটা পর্যায়ে হচ্ছে নাটকটা খালি মোটামুটি বানালেই চলে। তো তার মধ্যে যে ভালো নাটক হচ্ছে না তা কিন্তু না। আমাদের প্রোডাকশনগুলো, বিশেষ করে ওটিটি বলুন, টেলিভিশন নাটকও বলুন, বা কিছু ইউটিউব চ্যানেলের গুলো প্রোডাকশনও বলুন, ভালো কাজ হচ্ছে। ভালো কাজ যে হচ্ছে না তা কিন্তু না, খুব ভালো কাজ হচ্ছে। এখন সংখ্যা বেশি, যেগুলো পচা কাজের সংখ্যা বেশি, যারা বিভিন্ন কারণে হয়তো কোয়ালিটি পচা বা বিভিন্ন আঙ্গিকে বা নানা সমস্যার কারণে পচা কাজ বানাচ্ছেন, তাদের সেগুলো আমাদের চোখে আসছে।
এই কারণে আমরা বলছি হচ্ছে যে নাটকের মান কমে গেছে, ইয়ে কমে গেছে। মানে বাজেট একটা বড় ইস্যু এবং যেটা Definitely প্রভাব আসলে budget গল্পেও বলবে, পড়ছে। হ্যাঁ। হয়তো আমরা একদমই। দেখছি যে খুব 2 কিংবা 3টে চরিত্র দিয়ে একটি গল্প সাজানো হচ্ছে। উপায় নেই তো। আমি এখন জোর করে দাবি করতে পারি না যে প্রতিটি নাটকে আমার মামা, খালা, বাবা, মা লাগবে। দেখতে হবে তো সিচুয়েশন কি, বাজেটই পাচ্ছে না, কি করবে। তবে অবশ্যই আমাদের ফ্যামিলি গল্পে আসা উচিত, ক্যারেক্টার বাড়ানো উচিত, এটা ম্যানেজ করা উচিত। এই জায়গা থেকে ডিরেক্টরকে এগিয়ে আসতে হবে, তাকে কথা বলতে হবে। হ্যাঁ, আপনার যেহেতু এই যে সিটি বাস একটা বড় তোতা মিয়ার যে ক্যারেক্টার ছিল সেটা একটা বড় রোল প্লে করেছে আপনার জীবনের মোড়টা ঘোরানোর ক্ষেত্রে, সেই তোতা মিয়াকে মিস করেন কিনা বা সেটা নিয়ে কখনো ভাবেন কিনা যে এখনো? এতটুকু মিস করি না, এতটুকু মিস করি না। তোতা মিয়ার জায়গাটা তোতা মিয়া যতটুকু পারতো ততটুকু করে গেছে। এরপর তোতা মিয়া হচ্ছে মৃত। একটা জিনিসকে কখনোই টানতে হয় না। মানে আমাদের সবচাইতে বড় সমস্যাটা হচ্ছে যে আমরা আমাদের পরিমিত বোধটা জানি না, আমরা কোন জায়গায় থামতে হবে সেটা জানি না। এটা জাতিগতভাবে আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। একটা জায়গায় থেমে যেতে হয়, একটা জায়গায় থামলে ওটা রেশ চলে যায়, রেশ থেকে যায়, মুগ্ধতা থেকে যায়। তো এই যে অনেক দিন হয়ে গেল তোতা মিয়াকে দেখা যায় না, এর মাঝে 8-10 বছর 11 বছর হয়ে গেছে কোনো তোতা মিয়া জাতীয় কোনো কাজ করা হয় নাই বা করি নাই। এই মিসিংটাই আসলে ভ্যালু ক্রিয়েট করে, ভালোবাসাটুকু পাওয়া যায়, রেখে যায়, ভালোবাসাটুকু পাওয়া যায়। এটাই তো আর্টিস্টের চাওয়া পাওয়া। আপনি কিন্তু অনেকবার বলেছেন যে অ্যাজ এ ডিরেক্টর আপনার কাজ করবার ইচ্ছা আছে, যেহেতু মানে সেই জায়গাটা প্যাশন ছিল আপনার, তো সেটা নিয়ে কি এখন ভাবছেন কিনা? না আরো কিছুদিন পর? না, ওই ভাবনাটা আছে, ভাবনাটা নিয়ে ওই ভাবনাটা আমার সবসময় থাকে। আসলে আমি ডিরেক্টরই হতে চেয়েছি। তো কিছু স্টোরি কিছু নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করছি, সময় সুযোগ মতো বানিয়ে ফেলব। মানে যদি আমরা রাশেদ মামুন অপুকে খুঁজে পাই ডিরেক্টর হিসেবে, সেটা কি চলচ্চিত্রের ক্ষেত্রে পাবো নাকি নাটকের ক্ষেত্রে? চলচ্চিত্রের ক্ষেত্রে একদম। একদম সেটার প্রিপারেশন এখন চলছে? হ্যাঁ, অনেক দিন থেকেই চলছে। আচ্ছা, সকল কাজের জন্য আসলে শুভকামনা রইল, যেমনটা সবসময় থাকে। আমি জানি যে আপনি ভালো কাজের সাথে থাকে না, এটে বসে থাকা, ওই ব্যাপারটা আপনার মধ্যে আছে যেটা আমাকে খুব মুগ্ধ করে এবং মনে হয় আপনার যারা অডিয়েন্স তাদেরকেও মুগ্ধ করে। খুব ভালো থাকুন। আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এনটিভির সকল দর্শককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন অবশ্যই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbt.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।